এই এক বছরের জন্য নিরাপত্তাটাই কি কেবল নিয়েছিলেন ডক্টর ইউনূস? তার আগে আমরা যদি দেখি ডক্টর ইউনূসের শাসনকালও শেষ পর্যন্ত নিজের ব্যক্তিগত বলয় রক্ষার এক রাজনীতিতে পরিণত হয়েছিল। সেটা কেমন? সংস্কার শব্দটি বাংলাদেশের জন্য একেবারে নয়া শব্দ না। এই দেশের বড় দুই রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ এই শব্দটির মুখোমুখি হয়েছিল 2008-এর তত্ত্বাবধায়ক সরকারের সময়। তখন বিএনপি এবং আওয়ামী লীগের সংস্কার প্রয়োজন বলে দুই দলের প্রধানকে সরানোর এক ধরনের পায়তারাও হয়েছিল। রাজনৈতিক দলগুলো জরাজীর্ণ এই বলে নতুন একটি তৃতীয় শক্তির জন্য চেষ্টা করেছিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে ইনজেক্টের চেষ্টা হয়েছিল তার নতুন রাজনৈতিক দলের, কিন্তু এসবের কিছুই তখন সফলতার মুখ দেখেনি। তবে 2024-এর জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংস্কার শব্দটি বেশ আলোচনায় আসে। আর সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন এবং সংস্কার শব্দটি 2008-এর চেয়ে আরও জোরালোভাবে মানুষের সামনে উপস্থাপিত হলো। এতটাই জোরালো যে বাংলাদেশের মানুষ ভাবতে শুরু করলো যে রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া স্বার্থের দ্বন্দ্ব এবং ব্যক্তি শাসনের অবসান ঘটবে। প্রত্যাশার পারদ চড়তে থাকলো ডক্টর ইউনূসকে ঘিরেও, কিন্তু সেই প্রত্যাশা তিনি কতটা পূরণ করতে পারলেন গত 18 মাসে? আমরা দেখি ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে শাসকরা কিছুটা বিচলিতই থাকেন নিজেদের নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে এমনটার ব্যতিক্রম সম্ভবত ঘটেনি। আমাদের সামনে খবর হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে অর্থাৎ 10 ফেব্রুয়ারি একটি বিশেষ গেজেট জারি করা হয়, যেখানে বিদায়ী প্রধান উপদেষ্টাকে দায়িত্ব হস্তান্তরের পর এক বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন অর্থাৎ ভিভিআইপি ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখানেই বড় ধরনের আইনি ও নৈতিক প্রশ্নটি সামনে আসে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর 2-এর ক ধারা অনুযায়ী প্রাক্তন সরকার প্রধানের স্বয়ংক্রিয়ভাবে এসএসএফ এর নিরাপত্তা পাওয়ার কোনো বিধান নেই। এটি পেতে হলে বিশেষ প্রজ্ঞাপন লাগে। ডক্টর ইউনূস ঠিক সেই সুযোগটি নিয়েছেন, কিন্তু অদ্ভুত বিষয় হলো এই গেজেটটি বিজি প্রেসের ওয়েবসাইটে সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। বিজি প্রেসের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ রিজার্ভেশন বা আপত্তির কারণেই এটি অনলাইনে প্রকাশ করা হয়নি। যে সরকার স্বচ্ছতার দাবি তুলে ক্ষমতায় এসেছিল তাদের বিদায়ী বেলায় নিজের সুরক্ষার আইনি নথিটি কেন তাহলে তাকে লুকাতে হয়েছে? ক্ষমতার কেন্দ্রবিন্দু যখন জনগণের চেয়ে নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত থাকে তখন বুঝতে হবে গণতন্ত্র সেখানে অনুপস্থিত। এটা একরকম ব্যুরোক্রেটিক অবজেকশন বা কেবল ব্যক্তিগত স্বার্থেই ব্যবহৃত হয়। কিন্তু এই এক বছরের জন্য নিরাপত্তাটাই কি কেবল নিয়েছিলেন ডক্টর ইউনূস? তার আগে আমরা যদি দেখি ডক্টর ইউনূসের শাসনকালও শেষ পর্যন্ত নিজের ব্যক্তিগত বলয় রক্ষার এক রাজনীতিতে পরিণত হয়েছিল। সেটা কেমন? ডক্টর ইউনূসের শাসনের প্রথম 2 মাসের মধ্যেই আমরা দেখলাম গ্রামীণ ব্যাংককে 2029 সাল পর্যন্ত ঢালাও কর অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটল। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন অন্যান্য ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের তুলনায় গ্রামীণ ব্যাংককে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে। সাধারণ মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলো কেবল ঋণ কার্যক্রমের উপর সুবিধা পেলেও গ্রামীণ ব্যাংকে ব্যাংক জমা, সুদ এবং সম্ভাব্য বিনিয়োগ থেকেও প্রাপ্ত আয়ের উপর কর মওকুফ করা হয়েছে। আরও ভয়াবহ বিষয় হলো গ্রামীণ ব্যাংকে সরকারের দীর্ঘদিনের 25% মালিকানা কমিয়ে 10% নামিয়ে আনা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে খসড়া পাঠিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর ফলে লাভজনক এই ব্যাংকটি থেকে রাষ্ট্র বড় ধরনের লভ্যাংশ হারিয়েছে। সরকারি সম্পদকে এভাবে ব্যক্তি মালিকানাধীন বা বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছেড়ে দেয়া কি আর্থিক সুশাসনের পরিপন্থী ছিল না? অর্থাৎ সরকারের অংশীদারিত্ব কমানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উপর জনগণ তার নিয়ন্ত্রণ হারিয়েছে। বাসসের খবর বলছে 2024-এর 4 আগস্ট হাইকোর্ট গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার কর ফাঁকির রিট খারিজ করে দিয়েছিল, কিন্তু সরকার পরিবর্তনের মাত্র 2 মাস পর 3 অক্টোবর বিচারের রায় পাল্টে গেল। ঢাকা ট্রিবিউন শিরোনাম করেছিল ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার। খবরে বলা হয়েছিল সেই একই বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রায়টি প্রত্যাহার করে।
এই ধরনের বিচারিক ইউটার্ন ইতিহাসে বিরল। ক্ষমতার প্রভাব ছাড়া এমনটা সম্ভব না, সে আমি আপনি আমরা সবাই জানি। 12 অক্টোবর 2024 প্রথম আলোর খবর বলছে 5 বছরের জন্য আয়কর মুক্ত সুবিধা ফিরে পেয়েছে গ্রামীণ ব্যাংক। এরপরই এনবিআর 10 অক্টোবর গ্রামীণ ব্যাংককে 5 বছরের জন্য কর অব্যাহতি দেয়। একদিকে কর ফাঁকির মামলা থেকে মুক্তি, অন্যদিকে ভবিষ্যতে আয়ের উপর কর মওকুফ। এই দ্বিমুখী সুবিধা ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানের প্রতি রাষ্ট্রের একপাক্ষিক সম্পর্কের বহিঃপ্রকাশ। ক্ষমতার পালাবদল মানেই এক সেট সুবিধাভোগীর জায়গায় অন্য এক সেটের আশা। ডক্টর ইউনূস এক্ষেত্রে পূর্বসূরিদের চেয়ে কোনো অংশে পিছিয়ে ছিলেন না। মুখে তিনি যতই সংস্কারের কথা বলুন না কেন, যতই নয়া রাজনীতির কথা বলুন না কেন, যতই বাংলাদেশের পুরনো সব বদলে ফেলে খোল নলচে নতুন করে সাজানোর কথা বলুন না কেন, তার 18 মাসের শাসন আমলে নিয়োগ ও নীতি প্রণয়নে নিজের বিশ্বস্ত বলয় তৈরিতে তিনি ছিলেন আপোষহীন। কয়েকটা উদাহরণ দেই। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মুর্শেদকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক করা হয়েছিল। ইউনূস সেন্টারের ট্রাস্টি আশিক চৌধুরীকে করা হয়েছিল বিডা চেয়ারম্যান। গ্রামীণ ব্যাংকের এমডিকে করা হয়েছিল স্বাস্থ্য উপদেষ্টা, এমনকি তার ভাতিজাকে করা হয়েছিল উপপ্রেস সচিব। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোকে এভাবেই নিজের প্রতিষ্ঠানের লোকজন বা আত্মীয়দের দিয়ে সাজানো স্বার্থের দ্বন্দ্ব নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান একে চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন গণমাধ্যমে। সরকারি দপ্তর আর ব্যক্তিগত প্রতিষ্ঠানের মধ্যে কোনো পার্থক্য না থাকলে রাষ্ট্র আর জনকল্যাণমূলক থাকে কিনা সে নিয়েও প্রশ্ন ওঠে এটা কি আরেকটা কর্পোরেট হাউস? উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিয়ে ডক্টর ইউনূসের সরকার যে পক্ষপাত দেখিয়েছে তা পরিসংখ্যান দেখলে আটকে উঠতে হয়। 18 মাসে নেয়া 135টি প্রকল্পের মধ্যে 38% নেওয়া হয়েছে ডক্টর ইউনূসের নিজের জেলা চট্টগ্রামের জন্য, অথচ দেশের 21টি জেলার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়নি। ছাত্র উপদেষ্টাদের জেলাগুলোতেও বরাদ্দের ক্ষেত্রে বিশেষ উদারতা দেখানো হয়েছে। এই যে জেলাপ্রীতি বাংলাদেশের পুরনো রাজনৈতিক অসুখ, যা নিরাময়ের প্রতিশ্রুতি দিয়ে আসা অন্তর্বর্তী সরকার নিজেই সেই রোগে আক্রান্ত হয়ে গেল। ক্ষমতায় থাকার সুবিধাকে ব্যবহার করে ডক্টর ইউনূস তার প্রতিষ্ঠানের জন্য যে দ্রুত গতিতে অনুমোদন আদায় করেছেন তা রীতিমতো রেকর্ড। আবেদনের মাত্র 3 মাসের মধ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছেন। জনশক্তি রপ্তানির লাইসেন্স মিলেছে কয়েক মাসের মধ্যে। গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস পেয়েছে ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স। এমনকি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব পেয়েছে তারই প্রতিষ্ঠান সুখী। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব, বিশ্ব জুড়ে তার সম্মান আকাশচুম্বী, কিন্তু ক্ষমতা যখন কোনো ব্যক্তিকে নিজের প্রতিষ্ঠানের কর মওকুফ, আত্মীয়দের পদায়ন এবং নিজের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ করে দেয়, তখন সেই ব্যক্তির নৈতিকতা হয়তো প্রশ্নবিদ্ধ হয়। তিনি যে ক্ষুদ্র ঋণ ব্যাংকের অধ্যাদেশ জারি করেছেন তার খসড়া এসেছিল খোদ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। এটি তার ক্ষমতার চর্চার ধরনটি অনেকটাই স্পষ্ট করে দেয়। শেখ হাসিনাও তার পরিবারের জন্য বিশেষ নিরাপত্তা আইন তৈরি করেছিল, সেটি অবশ্য বাতিল করেছিলেন ডক্টর ইউনূস। কিন্তু বিদায় বেলায় নিজের সেই একই ধরনের আইনি সুরক্ষা নিয়ে তিনি ঠিক কী বার্তা দিলেন, অথবা যে বিশেষ সুবিধাগুলো তিনি প্রধান উপদেষ্টা হিসেবে নিলেন এবং অন্যান্যদেরকে দিলেন, সামনের দিনের বাংলাদেশের জন্য কোনো উদাহরণ কি এই প্রধান উপদেষ্টা তৈরি করে যেতে পারলেন? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।